সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলার মুখে উত্তর গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। বিপর্যস্ত ইসরায়েলের পক্ষে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে হামাসের মূল দাবিগুলো পূরণের কথা রয়েছে। প্রস্তাবকে ইতিবাচক বলেছে হামাস। দৃশ্যত গাজা থেকে পালানোর চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে মিশর। আবার ইসরায়েলের বহু সেনা অবস্থানে আঘাত এনেছে হিজবুল্লাহ। হুথি আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্রে পুড়ছে মার্কিন বিমানবাহী রণতরী। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের ২৩৮তম দিনে ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেডস শুক্রবার জানিয়েছে, উত্তর গাজার শেখ জায়েদ স্কোয়াডের পাশে তাদের স্নাইপাররা ২ ইসরায়েলি সেনাকে নির্মূল করেছেন। উপত্যকার দক্ষিণে রাফার ফ্রন্টলাইনগুলোতে ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে মর্টার হামলার ভিডিও প্রকাশ করেছে কাসামের মিলিটারি মিডিয়া। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, প্রত্যাহারের আগে জাবালিয়া ক্যাম্পের আল আজারমা স্ট্রিটের ইমাম আলী মসজিদের পাশে তাদের হাতে ইসরায়েলের বিশেষ বাহিনীর কয়েকজন সেনা নিহত এবং আহত হয়েছেন। রাফার পশ্চিমাংশে ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে হেভি মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। সেখানে সালাদ্দিন গেটের পাশে দখলদার সেনাদের ওপর মর্টার হামলা চালানো হয়। একই এলাকায় সেনাদল এবং দখলদারদের গাড়িগুলোকে লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে আল আকসা মার্টার্স ব্রিগেডস। প্রত্যাহারের আগে জাবালিয়া ক্যাম্পের অবস্থান করা ইসরায়েলি সেনাদের উপর মর্টার বোমা নিক্ষেপের কথাও জানিয়েছেন তারা। শুক্রবার নেতসারিম করিডোরে দখলদার সেনাদের উপর শর্ট রেঞ্জ রকেট এবং মর্টার শেল নিক্ষেপের ফুটেজ প্রকাশ করেন তারা। এদিকে আল মুজাহিদিন মুভমেন্টের আল মুজাহিদিন ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফার সালাদ্দিন গেটের আল আবেদ জাবর এলাকায় ইসরায়েলি সামরিক যানগুলোর ওপর বোমা নিক্ষেপ করেছেন। ডিএফএলপির সামরিক শাখা মার্টার ওমর আল কাসেম ফোর্সেস জানিয়েছে, রাফার জোরুব মোড়ের পশ্চিমাংশে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছে। সিনহুয়া জানিয়েছে, নতুন করে ৩ সপ্তাহের স্থল হামলার পর বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। উত্তর গাজার আরও কিছু এলাকা থেকেও সেনা প্রত্যাহার শুরুর খবর পাওয়া গেছে। এসব এলাকার মধ্যে রয়েছে তাল আজ জাতার, বেইত লাহিয়া ও বেইত হানুন। ইসরায়েলি সেনা সরে যাওয়ার পর এসব এলাকায় হামলার নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারে কাজ শুরু করেছে জরুরি পরিষেবা বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহারের পর বাসিন্দারা সেখানে ফিরতে শুরু করেছেন। জাবালিয়া ক্যাম্প এবং পার্শ্ববর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের এক বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় অনেক যোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং 7 জন ইসরায়েলি বন্দীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া 10 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ টানেল ধ্বংস করা হয়েছে। হামাসকে নির্মূল করার কথা জানিয়ে জাবালিয়া থেকে এর আগেও সেনা প্রত্যাহার করেছিল ইসরায়েল, কিন্তু গাজার শাসক গোষ্ঠী হামাস সেখানে পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরু করার পর ইসরায়েলের দাবি অসত্য প্রমাণিত হয়েছিল। যুদ্ধ পর্যবেক্ষণকারী মার্কিন প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব দ্য স্টাডি অব ওয়ার শুক্রবার বলেছে, জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের 3 সপ্তাহের অভিযানের বিরুদ্ধে হামাস যে প্রতিরোধ গড়ে তুলেছে, যুদ্ধ শুরুর পর তাদের লড়াইয়ে এমন তীব্রতা আগে দেখা যায়নি। জেরুজালেম পোস্ট জানিয়েছে, 8 মাসের যুদ্ধে ব্যর্থতার জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা এবং সেনা প্রধানের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী হাইম র্যামন। ইসরায়েলি সংবাদপত্র মারিভে শুক্রবার লেখা এক নিবন্ধে তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী যেসব জায়গা থেকে সেনা প্রত্যাহার করেছে এর প্রত্যেকটি জায়গায় বহাল তবিয়তে আছে হামাস। জাবালিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গাজার উত্তরাঞ্চলে প্রথম অভিযানে হামাসের সামরিক সামর্থ্য ধ্বংস করার কথা ঘোষণা করেছিল ইসরায়েলি বাহিনী। এরপর দ্বিতীয় অভিযানে হামাসের যোদ্ধারা যে তীব্রতার সঙ্গে সেনাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তা আমাদের বিস্মিত করেছে। তিনি পরিষ্কার করেন যে কৌশল ব্যবহার করে গাজা সিটি এবং খান ইউনিসে ইসরায়েল ব্যর্থ হয়েছে। রাফায় একই ব্যর্থতার মুখোমুখি হতে যাচ্ছেন তারা।
লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে শুক্রবার ইসরায়েলি সামরিক অবস্থান এবং সেনাদের বিরুদ্ধে সিরিজ অভিযান পরিচালনা করেছেন তারা। প্রতিরোধ সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, এদিন তাদের বুরকান রকেট ইসরায়েলের বিরানিত ব্যারাকে সরাসরি আঘাত হানে। এতে ডিভিশন 91 সদর দফতরের একাংশ আগুনে পুড়ে যায়। একই রকেট দিয়ে তারা আল বাগদাদি সাইটেও আঘাত করেন। তাছাড়া রামত নাফতালি বসতিতেও রকেট ব্যারেজ ছুড়েছেন তারা। হিজবুল্লাহ জানায়, শুক্রবার তাদের যোদ্ধারা দখলদারদের আল জৌরা ঘাটির আয়রন ডোম লঞ্চারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালান। এতে লঞ্চার সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় যথাযথ অস্ত্রের মাধ্যমে সোমেরা বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহার করা একটি ভবনেও সরাসরি আঘাত করা হয়। দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার ইসরায়েলের মায়ান বারুচ সাইট, আল রামথা সাইট, গাতুন, আইন ইয়াকুব ও ইহিয়াম বসতিতে বিপুল পরিমাণ কাতিউষার রকেট এবং আর্টিলারি শেল নিক্ষেপ করেন তারা। সবগুলো হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি আনসারাল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী শুক্রবার লোহিত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সশস্ত্র বাহিনী দাবি করেছে ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে সরাসরি জাহাজে আঘাত হেনেছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের মিসাইল ফোর্স এবং নৌবাহিনী যৌথভাবে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে কিছু ডানাযুক্ত এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। আল্লাহর প্রশংসা, এইসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে এবং সরাসরি জাহাজে আঘাত হানে। জেনারেল সারি বলেন, ব্রিটিশ এবং মার্কিন বিমানবাহী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হতাহত করেছে। এর জবাবে মার্কিন রণতরীতে হামলা করা হয়। আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ব্রিটিশ এবং মার্কিন যুদ্ধবিমান থেকে রাজধানী সানা, হুদাইদা ও তাইজ প্রদেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। হুদাইদার রেডিও ভবন, কোস্টগার্ডের ঘাঁটি এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। এতে অন্তত 16 জন নিহত এবং 41 জন আহত হন। এই হামলার পর হুথিরা কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে ইসরায়েল নতুন করে একটি প্রস্তাব দিয়েছে এবং প্রস্তাবটি কাতারের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার এক ভাষণে বাইডেন বলেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজা যুদ্ধের টেকসই সমাপ্তি হবে, সকল পণবন্দী মুক্তি পাবে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে, গাজায় এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে হামাসের ক্ষমতা থাকবে না এবং রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত হবে। এর মাধ্যমে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের জন্য সমানভাবে উন্নততর ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্র তৈরি হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি ইসরায়েলের ভেতরে কেউ কেউ এই পরিকল্পনার বিরোধিতা করবেন, কিন্তু তারপরও যুদ্ধ বন্ধ করার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছি। এখন হামাসের উচিত এই প্রস্তাব মেনে নেওয়া। মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে ইসরায়েলের কথিত প্রস্তাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, এই পরিকল্পনা 3 ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে 6 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ থাকবে এবং ইসরায়েলি সেনারা গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরে যাবে। এ সময় ইসরায়েলি নারী, বৃদ্ধ ও আহত পণবন্দীদের মুক্তির বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন। হামাসের হাতে আটক মার্কিন পণবন্দীরা এই পর্যায়ে মুক্তি পাবেন বলে তিনি জানান। বাইডেন বলেন, এই ধাপে নিহত ইসরায়েলি পণবন্দীদের একাংশের লাশ ফেরত যাবে। বেসামরিক ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের ঘরবাড়িতে ফিরে যাবেন। গাজায় দৈনিক ত্রাণবাহী 600 ট্রাক প্রবেশ করবে এবং জাতিসংঘের পক্ষ থেকে গাজাবাসীকে লাখ লাখ তাঁবু প্রদান করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিও 6 সপ্তাহ স্থায়ী হবে এবং এই ধাপে সব জীবিত পণবন্দী মুক্তি পাবেন এবং এর বিনিময়ে গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। তিনি বলেন, তৃতীয় পর্যায়ে গাজা উপত্যকা পুনর্নির্মাণের মহাযজ্ঞ শুরু হবে এবং এই ধাপে নিহত ইসরায়েলি পণবন্দীদের অবশিষ্ট লাশগুলো ফেরত যাবে। এক মার্কিন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, যুদ্ধবিরতি প্রস্তাব 4.5 পৃষ্ঠার। এতে যুদ্ধবিরতির শর্তগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে। ওই কর্মকর্তা বলেন, হামাস আগের রাতে প্রস্তাবটি পেয়েছে, তাদের সিদ্ধান্ত নিতে সময় লাগবে। তিনি বলেন, হামাস এর আগে যেসব দাবি উত্থাপন করেছিল এতে ছোটখাটো কিছু বিষয় বাদ দিয়ে সবই পূরণ করা হয়েছে। আল মায়াদিন জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার যে কোনো পরিকল্পনাকে হামাস স্বাগত জানায়। বাইডেনের বক্তব্য প্রচারিত হওয়ার পর শুক্রবার রাতে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা,
গাজা উপত্যকা থেকে দখলদার সেনা প্রত্যাহার, উপত্যকার পুনর্নির্মাণ এবং বন্দি বিনিময়ের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন আমরা তাকে ইতিবাচক বলে বিবেচনা করছি। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই অবস্থান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গাজা যুদ্ধ বন্ধ করার যে জোরালো দাবি উঠেছে তা ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ শক্তির অবিচল অবস্থান এবং অটল সংগ্রামের ফসল। ইসরায়েল তার প্রতিশ্রুতিতে অটল থাকবে এ সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হবে বলে জানায় হামাস। অনেক পর্যবেক্ষক মনে করছেন বাইডেনের প্রস্তাবে ইসরায়েলের পরাজয় স্পষ্ট হয়েছে, কারণ প্রায় 2 দশক ধরে অবরুদ্ধ একটি উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদেরকে ধ্বংস করা আর আত্মসমর্পণে বাধ্য করা ছাড়াই যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে তেল আবিব। এদিকে শুক্রবার ইসরায়েলের এক নারী বন্দির ভয়েস নোট প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। পরিচয় প্রকাশ না করা ওই ক্ষুব্ধ বন্দি হিব্রু ভাষায় বন্দি মুক্তির ব্যবস্থা করার জন্য ইসরায়েল সরকারের প্রতি দাবি জানান। গাজায় বন্দি অবশিষ্ট ইসরায়েলির মুক্তির জন্য এখনও চুক্তিতে না আসায় তিনি নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেন। তাছাড়া বন্দি ইসরায়েলিদের ভাগ্য নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার হাতে তুলে না দিয়ে প্রতিবাদ এবং তেল আবিবের রাস্তা অবরোধ অব্যাহত রাখার জন্য ইসরায়েলিদের প্রতি অনুরোধ করেন তিনি। ওই নারী বলেন, আমরা বন্দি অবস্থায় গাজায় মরতে চাই না। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গাজা মিশর সীমান্ত বরাবর 14 কিলোমিটার দীর্ঘ বাফার জোন ফিলাডেলফি করিডোর ইসরায়েলি সেনারা দখল করার পর সামরিক পন্থায় জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তেল আবিব এবং কায়রোর মধ্যে বর্তমানে সম্পর্ক একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বাফার জোন দখলের পর মিশরের এক সিনিয়র কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, যদি তারা মনে করেন মিশর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পন্থায় জবাব দিতে মোটেও দ্বিধা করবেন না। রয়টার্স জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় একটি অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের কোনো কোম্পানিকে অংশ নিতে দেবে না বলে জানিয়েছে ফ্রান্স। ইউরো স্যাটরি নামের এই অস্ত্র প্রদর্শনী আগামী মাসে ভিলেপিন্টে অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সরকারি আদেশ অনুযায়ী ইসরায়েলি কোনো কোম্পানি এবারের আয়োজনে অংশ নিতে পারছে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েলি কোম্পানিগুলো প্রদর্শনীতে অংশ নেওয়ার শর্ত পূরণ করতে পারছে না। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে, বাইডেন প্রশাসনের গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের আরও এক কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম স্টেসি গিলবার্ট। বৃহস্পতিবার তিনি বলেছেন, কংগ্রেসে জমা দেওয়া একটি প্রশাসনিক প্রতিবেদন তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহ বাধাগ্রস্ত করছে না। গিলবার্ট বলেন, প্রতিবেদনটি পুরোপুরি মিথ্যা। রয়টার্স জানিয়েছে, গিলবার্ট পররাষ্ট্র দফতরের ব্যুরো অফ পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আনাতুলো জানিয়েছে, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর শুক্রবার জাভালিয়া শিবির থেকে 70টিরও বেশি লাশ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। সংস্থাটির মুখপাত্র জানান, লাশগুলোর অধিকাংশ শিশু ও নারীর। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে বলে জানান তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত অন্তত 36,284 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।